এগুলো কি? কার জন্য? বিছানার ওপর অনেকগুলো বাদাম মুগ ডালের প্যাকেট পড়ে থাকতে দেখে না চাইতেও কৌতূহলবশত প্রশ্নটা করেই ফেলল সৌমিলি। সুজন তখন অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে বাইরের জামা কাপড় পাল্টে সবে বিছানায় গাটা এলিয়ে দিয়েছে। সামনে কৌতূহলী মুখ নিয়ে চায়ের কাপ হাতে মিলিকে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে বসে ওর হাত থেকে চায়ের কাপটা নিল। চায়ে একটা চুমুক দিয়ে তৃপ্তিতে মনটা জুড়িয়ে গেল। সৌমিলি চাটা বেশ বানায়, আদা লবঙ্গ গোলমরিচ দিয়ে দারুণ একটা ফ্লেভার আনে। খেলেই মনটা চাঙ্গা হয়ে ওঠে। অস্বীকার করার উপায় নেই, বিয়ের পর থেকে সুজনও সকাল সন্ধে সৌমিলির বানানো চায়ের জন্য অপেক্ষা করে। একটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু কোনোদিন এটা মিলিকে বলা হয়ে ওঠেনি। সুজনের থেকে কোনো প্রত্যুত্তর না পেয়ে সৌমিলি আর দাঁড়িয়ে থাকে না। মানুষটা ওর প্রশ্নের উত্তর সচরাচর দেয় না, হয়তো প্রশ্নগুলো সেরকম গুরুত্বপূর্ণ মনে করে না তাই। অবশ্য সুজনের কাছে সৌমিলির গুরুত্ব বা কতটা আছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে সৌমিলির মনে। প্রথম প্রথম সৌমিলি অনেক প্রশ্ন করত, কথা বলতো, কিন্তু সুজনের থেকে আশানুরূপ প্রতিক্রিয়া না পেয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে। সৌমিলি শিক্ষিত বুদ্ধিমতী মেয়ে, যেখানে নিজের গুরুত্ব দেখে না সেখানে নিজেকে অপমানিত অবহেলিত হবার সুযোগ করে দেয় না। নেহাত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাই চাইলেও চলে যেতে পারে না, নয়তো কবেই চলে যেত সুজন আর ওর সংসার থেকে অনেক দূরে। যেখানে প্রেম নেই, ভালোবাসা নেই, টান নেই, সেই সম্পর্কে থাকার প্রয়োজনীয়তা কি? শুধুই শরীরের চাহিদা মেটানো? না, তা কখনোই হতে পারে না। সৌমিলি ভেবে পায় না সুজনের থেকে তো ও বেশি কিছু চাইতো না, শুধু একটু সময় চাইতো। তা দিতেও সুজনের এত সমস্যা। মাঝে মধ্যে খুব দুঃখ হয় ওর, এক বুক হতাশা ঘিরে ধরে। একটা প্রেমহীন বৈবাহিক জীবন বয়ে নিয়ে যাওয়া কতটা যন্ত্রণার তা যদি কাউকে বোঝাতে পারত। সৌমিলিকে চলে যেতে দেখে সুজন তড়ি ঘড়ি করে বলে ওঠে, ইয়ে মানে ওগুলো তোমার জন্যই এনেছিলাম। সুজনের থেকে উত্তর পাবে আশা করেনি মেয়েটা, তার ওপর এমন উত্তর। সুজন ওর জন্য নিজে থেকে কিছু এনেছে? অবিশ্বাস্য দৃষ্টিতে সৌমিলিকে নিজের দিকে তাকাতে দেখে সুজন অপ্রস্তুত হয়ে পড়ে, থতমত হয়ে বলে, আজ আসলে গাড়ি খারাপ হয়ে গিয়েছিল তো, তাই ট্রেনে ফিরলাম। ট্রেনে এসব উঠল। লোকটা ওর মেয়ের জন্মদিনে কেক কিনতে পারছিল না, তাই সবাইকে অনুরোধ করছিল যেন কেউ কিছু কেনে, তাই সবার দেখা দেখি আমিও কিনলাম। ভাবলাম লোকটাকেও সাহায্য করা হলো, আবার তোমার জন্য কিছু আনা হলো। কোনোদিন তো কিছু আনিনি, জানিও না তুমি এসব খাও কি না, তবুও নিয়ে এলাম, তোমার ইচ্ছে হলে খেতে পারো। একসাথে সুজনকে এত কথা কবে বলতে শুনেছে সৌমিলির মনে পড়ে না। তার ওপর আবার ওর জন্য জিনিস কিনে এনেছে। কি উত্তর দেওয়া যেতে পারে সৌমিলি বুঝতে পারে না। ওদিকে ওভেনে ওর রান্না বসানো আছে, তাই কোনো মতে ও আচ্ছা বলে দ্রুত প্রস্থান করে। সৌমিলির থেকে সেরকম কোনো জবাব না পেয়ে সুজন ভেবলে যায়। মনে মনে ভাবল, কি ব্যাপার, সৌমিলি তো ভালো মন্দ কিছুই বলল না, তবে কি ওর পছন্দ হয়নি এসব? নাকি সুজনকেই আজকাল ওর পছন্দ হয় না, তাই ওর আনা জিনিসের প্রতিও কোনো আগ্রহ নেই? ভাবনাটা মাথায় আসতেই মুখটা তেতো হয়ে গেল, বুকের ভেতর অদ্ভুত শূন্যতা ছেয়ে গেল। কেন যে সুজন প্রথম থেকে সৌমিলিকে ওর মতো করে আঁকড়ে ধরতে পারল না? উল্টে ও যখন আঁকড়ে ধরতে চেয়েছে তখন নিজেকে সরিয়ে নিয়েছে, ছুটেছে টাকা আর পজিশনের পিছনে। আর আজ যখন সেগুলো আছে তখন মিলি ওর থেকে দূরে সরে যাচ্ছে। কেন যে প্রেম আর প্রতিপত্তির মধ্যে সদ্ভাব হয় না? আচ্ছা, সুজন যদি সৌমিলিকে বুঝিয়ে বলে যে এসব কিছু ও সৌমিলির জন্য করেছে, ওকে একটা সুন্দর জীবন দেবার জন্য করেছে, তবে কি সৌমিলি তা বিশ্বাস করবে? নাকি বলবে, আমাকে অবহেলা করে আমাকে ভালো রাখার এই চেষ্টাকে আমি ধিক্কার জানাই? নিজের ভাবনাতে নিজেই অস্থির হয়ে যায় সুজন, তাই সিদ্ধান্ত নেয় সৌমিলির যা বলার তা ওকেই বলতে দেবে। সুজন আর আগ বাড়িয়ে ও কি বলতে পারে তা ভেবে নিজেকে দোটানায় ফেলবে না। তবে সৌমিলি যদি ওকে ফিরিয়ে দেয় তবে সুজন হাল ছাড়বে না, যেন তেন প্রকারেণও সৌমিলির ভালোবাসা আদায় করেই ছাড়বে। ফাঁকা চায়ের কাপটা বেসিনে রাখতে আসার বাহানায় সুজন চারিদিকে একবার চোখ বুলিয়ে দেখে নেয় বাবা মা কোথায়। তাদেরকে নিজেদের ঘরে বসে এক মনে টিভি দেখতে দেখে তড়িঘড়ি রান্নাঘরে যায়। সেখানে সৌমিলি তখন এক মনে রুটি বেলছে। শাড়ির আঁচলটা কোমরে গোজা, চুলগুলো ক্ল্যাচার দিয়ে কোনো মতে গুটিয়ে রেখেছে।
তা থেকে কয়েকটা অবাধ্য চুল এসে পড়ে রয়েছে কানের পাশে, ঘাড়ের কাছে। রান্নাঘরের তাপে কাজ করছে বলে কপালে, নাকের পাশে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সৌমিলিকে এভাবে কখনো দেখেনি সুজন। দেখেছে, কিন্তু এত যত্ন সহকারে, আগ্রহ নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেনি। আজ দেখে নতুন করে যেন সৌমিলির মাঝে নিজেকে হারিয়ে ফেলছে। ইস, কেন যে আগে এত যত্ন নিয়ে দেখলো না, তাহলে হয়তো আজ ওদের গল্পটা অন্যরকম হতো। এক মনে কাজ করছিল সৌমিলি। হঠাৎ বেসিনে কিছু নামানোর আওয়াজে মুখ তুলে সেদিকে চাইলে সুজনকে চায়ের কাপ ধুতে দেখে একটু অবাক হয়। সুজন সাধারণত এই সময় রান্নাঘরে আসে না, আর চায়ের কাপও ধুয়ে রাখে না। হ্যাঁ, যখন সৌমিলি বা ওর শাশুড়ি থাকে না, বা কোনো কারণে কাজ করতে পারে না, তখন সুজন এসব গুছিয়ে করে রাখে, কিন্তু ওরা থাকলে খুব একটা করে না। আজ হলো কি, ফেরার সময় ওর জন্য চকলেট, চিপস, বাদাম ভাজা এসব এনেছে। ছক ভেঙে প্রশ্নের বিস্তারিত উত্তর দিচ্ছে, আবার এখন চায়ের কাপ ধুয়ে রাখছে। সৌমিলি বেশি কিছু ভাবল না, নিজের কাজে মন দিল। ওর যা ইচ্ছে হয় করুক, সৌমিলি আর বেশি নজর দিতে পারে না। চায়ের কাপটা জায়গায় রেখে সৌমিলির পিছনে এসে দাঁড়ায়। মনের মধ্যে অনেকক্ষণ থেকে একটা অবাধ্য ইচ্ছে উকি ঝুঁকি দিচ্ছে। সেটাকে প্রশ্রয় দিয়েই এই প্রথমবারের মতো নিজেদের রাতের আদরের সময়টুকু বাদে পিছন থেকে সৌমিলিকে জড়িয়ে ধরে। আচমকা এমন কিছুর জন্য সৌমিলি মোটেও প্রস্তুত ছিল না। স্বভাবতই ভীষণ চমকে ওর হাত থেকে বেলুনটা পাশে পড়ে যায়। শরীরটা কেঁপে ওঠে সুজনের এমন স্পর্শে। সুজন স্পষ্ট বুঝতে পারে সেটা, তাই আরেকটু গভীরভাবে জড়িয়ে ধরে সৌমিলিকে। শাড়ির আঁচলের ফাঁকে উন্মুক্ত ওর মেধহীন কোটি দেশ আঁকড়ে ধরে ওর ঘাড়ে নাকটা ঘষে দেয় একবার। সৌমিলি থরথর করে কেঁপে ওঠে, মুখ দিয়ে কথা সরে না। তখন কিছু না বলে চলে এলে যে? ওগুলো পছন্দ হয়নি? বউয়ের গলার পাশে নাক খুঁজতে খুঁজতে প্রশ্ন করল সুজন। সৌমিলি উত্তর দেবে কি? এমন ব্যবহারে জমে বরফ হয়ে গেছে। সৌমিলিকে চুপ থাকতে দেখে সুজনের মনটা খারাপ হয়ে গেল। মিলি বোধহয় ওকে আর ভালোবাসে না, ভাবতেই কষ্ট হলো। কিছু বলছো না কেন? তোমার জন্য আরও কিছু এনেছিলাম, সেগুলোও তো দেখলে না, চুপ করে আছো কেন? এতক্ষণ সুজনের হাতটা সৌমিলির কটিদেশে ছিল, কিন্তু এখন কথা বলতে বলতে হাতটা শাড়ির আঁচলের তলা দিয়ে উদরে বিচরণ করা শুরু করেছে। তার মধ্যে ঘাড়ের ওপর সুজনের গরম নিঃশ্বাসে সৌমিলির নাজেহাল অবস্থা। তাই কোনো মতে তুতলে উত্তর দিল, পছন্দ হয়েছে, প্লিজ এখন ছাড়ো, আমি কাজ করতে পারছি না। সৌমিলির গলার স্বর শুনে সুজন কিছু বুঝল কিনা কে জানে, কিন্তু উত্তর শুনে অবুঝ বালকের ন্যায় জেদ করল, আমি ধরে থাকলে কি অসুবিধা? সিনেমাতে তো নায়ক নায়িকা এভাবে কাজ করে, কিন্তু এটা তো সিনেমা না, যে কোনো সময় মা বাবা চলে আসতে পারে। প্লিজ ছাড়ো, আসলে আসুক, আমি ছাড়ছি না। আজ তোমার কি হয়েছে? এমন অদ্ভুত ব্যবহার করছো কেন? বউকে ভালোবাসা অদ্ভুত ব্যবহার? অবাক হয়ে প্রশ্ন করে সুজন। তা নয় তো কি, এতদিন তো বউকে ভালোবাসার কথা মনে হয়নি। তবে আজ কি হলো? ভুলভাল কিছু খেয়ে এসেছো নাকি? না শরীর অসুস্থ? সৌমিলির কথায় ওর ভিতরের অভিমানটা বুঝতে পারল সুজন, তাই ওকে নিজের দিকে ঘুরিয়ে বলে, আমি ভুল করেছি মিলি। না না, ভুল না, অন্যায় করেছি। তোমাকে গুরুত্ব না দিয়ে টাকার পিছনে ছুটেছি, তোমার অনুভূতিগুলোকে অবহেলা করেছি। এই অপরাধের ক্ষমা হয় না আমি জানি, কিন্তু তবুও বলবো, আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, এসব কিছু আমি তোমাকে ভালো রাখার জন্য করেছি। আমার বারবার মনে হতো টাকা না থাকলে কোনো সম্পর্কই টেকে না, তাই তোমাকে নিজের কাছে রাখার জন্য আমি টাকার পিছনে ছুটেছি। মানছি আমি ভুল করেছি, ভীষণ ভুল করেছি, কিন্তু তোমাকে ভালো রাখতেই করেছি। আমাকে একটা সুযোগ দাও মিলি, আমি নিজেকে তোমার মনের মতো করে গড়ে তুলব। দেখো, দেবে না সুযোগ? হঠাৎ আজ তোমার এই আত্ম উপলব্ধির কারণ? আমি অনেকদিন ধরেই অপরাধবোধে ভুগছি, কিন্তু তোমার কাছে সব স্বীকার করতে পারছিলাম না। আজ ট্রেনে ওই লোকটাকে দেখে আমার মনটায় কেউ যেন নাড়া দিয়ে গেল। লোকটা দারিদ্র্যের সাথে লড়েও যেভাবে মেয়ের ছোট্ট শখটা পূরণ করার জন্য ওকে হাসি খুশি দেখার জন্য সবাইকে অনুরোধ করে জিনিস কিনতে বলছিল, তাতে আমার মনে হলো পরিবার পাশে থাকলে মানুষ সব কিছুর সাথে লড়তে পারে। দারিদ্র্য কোনো সমস্যা না, যদি আপনজনের ভালোবাসা সাথে থাকে। তখন আমার মনে হলো আমিও তো অনেক ছুটেছি টাকার পিছনে,
কিন্তু তোমাদের জন্য কি করতে পেরেছি? তোমাকে বা মা বাবা কাউকে সময় দিতে পারিনি। তোমাদের সাথে বসে দুটো গল্প করা হয়নি। উল্টে তোমাদের থেকে দূরে সরে যাচ্ছি ক্রমাগত। তাই সিদ্ধান্ত নিয়েছি আর টাকার পিছনে ছুটব না। যতটুকু কাজের সময় ততটুকুই কাজ করব। বাকিটা সময় মা বাবা আর বউকে দেব। নয়তো মা বাবা হয়তো ছেড়ে যেতে পারবে না, কিন্তু বউ যদি কোনো দিন ছেড়ে চলে যায় তখন আমার কি হবে? কি আর হবে? এসি ঘরে নরম গদিতে বসে টাকা গুনতে গুনতে কাঁদবে। মুখ বেঁকিয়ে কথাগুলো বলল সৌমিলি। এখন আমাকে ছাড়ো, আমার কাজ পড়ে আছে। সময় খেতে না পেলে কালকেই তোমার ভালোবাসা দরজা দিয়ে পালাবে। তারপর কোনো কাজ ঠিক করে করতে পারি না বলে আমাকে কথা শোনাবে। সৌমিলির উত্তরে খারাপ লাগে সুজনের। এমন কিছু আমি কবে তোমাকে বলেছি মিলি? সুজনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রুটি বেলতে বেলতে সৌমিলি বলল, আগে বলনি, তার অর্থ যে ভবিষ্যতেও বলবে না তার কি নিশ্চয়তা আছে? না বাবা, আমি রিস্ক নিতে পারবো না, তার থেকে নিজের কাজ করি। আমাকে দাও, আমি বেলে দিচ্ছি। সৌমিলির হাত থেকে এক প্রকার চাকি বেলন কেড়ে নিয়ে রুটি বেলতে লাগলো সুজন। তোমাকে এসব করতে হবে না, তুমি নিজের কাজ করোগে, যাও, আমি করে নিচ্ছি। আমি বললাম না এবার থেকে বাড়িতে আর কোনো কাজ করব না, মানে অফিসের কাজ। এবার থেকে বাড়ি ফিরে শুধু তোমাকে সময় দেব, তোমার সাথে হাত লাগিয়ে কাজ করে দেব। আমি রুটি বেলে দিচ্ছি, তুমি আর কিছু থাকলে তা করো, নয়তো ঘরে যাও। হুঁ, দেখব কতদিন থাকে এই পীড়িত। সব জানা আছে আমার। 2 দিনের ভালোবাসা 3 দিনে শেষ। কি করে জানলে? আমি তো এর আগে এমন কিছু করিনি। তবে কি আরেকটা সংসার ছিল নাকি তোমার আমার সাথে বিয়ের আগে? একদম ফালতু বকবে না। আরেকটা সংসার ছিল মানে কি? রেগে বলল সৌমিলি। তবে জানলে কিভাবে? দেখেছি তো, গল্পে, সিনেমায় অনেক মেয়েদের গল্পও করতে শুনেছি। হতে পারে, কিন্তু আমার ভালোবাসা এত সহজে রং বদলাবে না মিলি। দেখে নিও, না বদলালেই ভালো। রুটিগুলো সেঁকে নিতে নিতে বলল সৌমিলি। সব রুটি সেঁকা হয়ে গেলে সেগুলো হটপটে ভরে টেবিলে এনে রাখে। শাশুড়িকে ডেকে দিয়ে ঘরে যায়। সুজন তখন সবে ঘরে ঢুকেছে। সৌমিলি দৌড়ে এসে পেছন থেকে চাপটে ধরে ওকে। ওর পিঠে মুখ রেখে দাঁড়িয়ে থাকে চুপচাপ। প্রথমে সুজন চমকে গেলেও পরে ওর খুব ভালো লাগে। অনেক দিন পর মিলি এভাবে জড়িয়ে ধরল। বিয়ের পর প্রথম প্রথম সুজন যখন অফিস থেকে ফিরত তখন এমনভাবে জড়িয়ে ধরত, কিন্তু সুজনের থেকে মন মতো প্রতিক্রিয়া না পেয়ে গুটিয়ে নিয়েছিল নিজেকে। আজ হঠাৎ সুজনকে এইভাবে জড়িয়ে ধরাতে সুজনের মনটা শীতল হয়ে যায়। পরক্ষণেই পিঠের ওপর ভেজা ভেজা লাগলে চকিতে ঘুরে দাঁড়ায়। 2 হাতে সৌমিলির মুখটা তুলে ধরে দেখে বউটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অস্থির লাগে সুজনের। এই মিলি, কি হলো? কাঁদছো কেন? সৌমিলি উত্তর দেয় না, কাঁদতেই থাকে। সুজন কি করবে বুঝতে পারে না। ভয় হয় ও কোনো দোষ করে ফেলেনি তো আবার। সৌমিলি কাঁদতে কাঁদতে সুজনকে জড়িয়ে ধরে। তুমি সত্যি সবসময় এরকম থাকবে? বদলে যাবে না তো? যদি বদলে যাও তবে এসবের দরকার নেই। আমি অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছি। এরপর তোমার থেকে ভালোবাসা পেতে পেতে হঠাৎ না পেলে নিজেকে সামলানো আরও কষ্ট হবে। তার থেকে তুমি যেমন ছিলে তেমনই থাকবে, আমার সমস্যা হবে না। আমি মেনে নিয়েছি ওভাবেই সব কিছু, কিন্তু এরপর তোমার আবার পরিবর্তন মানতে পারবো না। আমি ভুল করেছি মিলি, আমাকে ক্ষমা করে দাও। একটা সুযোগ দাও, কথা দিচ্ছি ভীষণ ভালোবাসবো তোমাকে। অভিযোগের কোনো সুযোগ দেব না, আর বদলেও যাব না। সব সময় এরকমই থাকবো, তোমার মনের মতো হয়ে উঠবো, দেখো। সুজনের শক্তপোক্ত বুকটায় মাথা রেখে কাঁদতে কাঁদতে সৌমিলি বলল, জানো, আমি না কল্পনা করতাম আমার বর আমাকে খুব ভালোবাসবে, অনেক আদর করবে, ভীষণ গুরুত্ব দেবে, যত্ন করবে। বিয়ের পর তোমার থেকে অমন কিছু না পেয়ে আমি আশাহত হই। তখন ভাবি বর নাই বা আসলো, আমি বরকে আমার মতো করে খুব ভালোবাসবো। তাহলে একসময় সেও ভালোবাসতে বাধ্য হবে। সেই মতো চেষ্টাও করতাম, কিন্তু তুমি নিজে তো ভালোবাসতেই না, আমাকেও বাঁচতে বাধা দিলে। আমার সেদিন খুব অভিমান হয়। কত কেঁদেছি, বারবার মনে হয়েছে এরকম সংসার তো আমি চাইনি, তবে কেন হলো? আমি কখনো ভাবিনি তুমি কোনোদিন আমার জন্য নিজে থেকে কিছু আনবে, আমাকে ভালোবাসবে, আমার সাথে হাতে হাত লাগিয়ে কাজ করবে। এসব আমি ভাবিনি। আজ যখন তুমি এমনটা করলে তখন আমার প্রথমে বিশ্বাস হচ্ছিল না,
পরে যখন বুঝলাম সব সত্যি, তখন থেকে খুব কান্না পাচ্ছে। এগুলো সব সময় থাকবে তো ভেবে চোখে জল আসছে। তুমি সত্যিই সবসময় আমাকে এমন করে ভালোবাসবে? সৌমিলির মাথায় একটা চুমু দিয়ে 2 হাতে ওর মুখটা তুলে ধরে যত্ন করে চোখের জলটা মুছিয়ে দেয় সুজন। ঠোঁটে ঠোঁট রেখে বলে, এর থেকেও বেশি ভালোবাসবো। ভালোবাসা, যত্ন, আদর দিয়ে বেঁধে রাখবো আমার মিলিকে। ভীষণ সুখের মুহূর্তে দুজোড়া ঠোঁট তখন একে অপরের গভীরে হারিয়ে যেতে ব্যস্ত। আজ আর কোনো হিসেব বাধা নেই ওদের মধ্যে। যা আছে তা হলো শুধুই ভালোবাসা, একে অপরকে আঁকড়ে ধরার চেষ্টা। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।